প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। সরকারি দল বিএনপি যখন বিরোধী দলে ছিল তখন তাদের দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগের কোনো শেষ ছিল না এবং সেগুলো সত্যিই ছিল। তারা নিজেরাও ফিল করেছে নিজের জীবন দিয়ে। আর আমরাও যারা বিএনপি করি না বা করতাম না, আমরাও সেগুলোর সাক্ষী। আমরা দেখেছি এই দলের নেতাকর্মীরা 15 বছর শেখ হাসিনার পুরো আমলটা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, অর্থাৎ যত রকমের লীগ থাকতে পারে সব লীগ গ্রুপ অফ কোম্পানিজ কিংবা এন্টারপ্রাইজ দ্বারা যেভাবে নির্যাতিত হয়েছিল এই দলটি এবং দলের নেতাকর্মীরা, সেটি আসলেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে থাকবার মতো। তো শুধু বিএনপি না, জামায়াত ইসলামী, ছাত্র শিবির এবং অন্যান্য বিরোধী দলের অবস্থাও কিন্তু কম বেশি ভালো ছিল না, খুব বেশি। যাই হোক, তো বিএনপির বিগত সরকারের বিরুদ্ধে করা অভিযোগগুলোর মধ্যে অন্যতম একটি অভিযোগ ছিল রাজনীতিকরণ। দলটি অভিযোগ করত যে আওয়ামী লীগ সরকার সব জায়গায় রাজনীতিকরণ করেছে। সরকারের সব কয়টি রাষ্ট্রীয় সংস্থা, সরকার সব কয়টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে পলিটিসাইজ করেছে, বাহিনীগুলোকে পলিটিসাইজ করেছে, এমনকি সেনাবাহিনীও বাদ যায়নি। এইটি আগে কখনো ঘটেনি বাংলাদেশের ইতিহাসে। শেখ হাসিনা ঘটিয়ে দেখিয়েছিলেন। আর সেই সবের বিরুদ্ধে বিএনপির অভিযোগ ছিল সীমাহীন। তো এখন ক্ষমতায় এসে একই দল, একই লোকেরা, সেই বিএনপি, সেই নেতাকর্মীরা, তারা এসে পুরোপুরি হাসিনাকে অনুকরণ করা শুরু করেছে প্রায় সব বিষয়ে। এবং এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছি প্রিয় দর্শক শ্রোতা এই এপিসোডে, শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতিকরণ এবং সেইটি কতটা সীমা ছাড়িয়ে যেতে পারে এবং কতটা বিপজ্জনকভাবে সেটি তারা করছে এখন। শেখ হাসিনাও কখনো এটি করেনি। সোন ডিটেলে যাচ্ছি বিষয়টি নিয়ে, তখন আপনাদের কাছে মনে হবে আমি যে কথাটি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি প্রমাণ করে দেব যে শেখ হাসিনাও কখনো এতটা বিপজ্জনকভাবে অন্তত শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতিকরণ করেনি। শেখ হাসিনারও কিছু চক্ষু শরম ছিল। তো বিএনপির কী হয়েছে আমরা জানি না। তারা সম্ভবত টিনের চশমা চোখে দিয়েছে, লজ্জা শরমে ফরমালিন দিয়েছে, তাই তারা এটি করতে পারছে যেটি বিএনপি, আওয়ামী লীগ কখনো করেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেরি না করে শুরু করছি। সম্প্রতি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি নিয়োগ হলো। আর সেই নিয়োগটি হলো উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদ। তো সেই উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো ডক্টর মোহাম্মদ জাকির হোসেনকে। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়গুলো বিশেষায়িত প্রতিষ্ঠান, স্পেশালাইজড বিশ্ববিদ্যালয়, জেনারেল এডুকেশনের জন্য না, বিশেষায়িত। কারণ এগুলোতে পড়ানো হয় বিজ্ঞান ও প্রযুক্তি। তো সঙ্গত কারণে আমরা আশা করি, এটি আমাদের প্রত্যাশা এবং আমাদের অভিজ্ঞতা, আমাদের শিক্ষা, আমাদের বোধ আমাদেরকে এটি বলে যে এরকম একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো ভিসি এই পদগুলোতে থাকবেন বিজ্ঞান শিক্ষিতরা, বিজ্ঞানে উচ্চ শিক্ষিতরা। তো এই ক্ষেত্রে যা ঘটল, জনাব জাকির হোসেন আগে ছিলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজের অধ্যাপক। প্রিয় দর্শক শ্রোতা, শুধু এইটিই না, এই বিষয়ে কথা বলবো, শুধু তথ্যগুলো আপনাদের জানিয়ে রাখছি। তথ্যগুলো দেওয়া শেষ হলে বিশ্লেষণে যাব আপনাদের সঙ্গে নিয়ে। আর তার আগে একটি অনুরোধ রাখতে চাইছি, আপনি যদি প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তাহলে বক্তব্য ভালো লাগা সাপেক্ষে, পাইকারি অনুরোধ করব না। যদি আমার বক্তব্য আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো এইটি শুধু একমাত্র উদাহরণ না, সাম্প্রতিককালে এরকম অসংখ্য ঘটনা বিএনপি সরকার ঘটিয়েছে। এই তো সেদিন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে ভিসি হিসাবে যাকে নিয়োগ দেওয়া হয়েছিল বা হয়েছে, তিনি ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান। প্রিয় দর্শক শ্রোতা, আরেকটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
এবং এই বিশ্ববিদ্যালয়টি নানা কারণে বেশ সুখ্যাতি অর্জন করেছে দেশে বিদেশে। অ্যালামনাইদের অনেকে বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন গত কয়েক বছরে, তারা অনেক জায়গায় পৌঁছে গেছেন, প্রেস্টিজিয়াস অনেক জায়গায়। তো সেই বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসন বিভাগের একজনকে করা হলো উপাচার্য। এইটিও তথ্য দিয়ে রাখছি, আলোচনায় পরে আসবে। এই সব কিছুই সাম্প্রতিককালের ঘটনা। নবি প্রবি বলি আমরা সংক্ষেপে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, সেখানে ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল সাম্প্রতিককালে। আর সেখানে নবি প্রবির ভিসি বা উপাচার্য পদে যাকে নিয়োগ দেওয়া হলো, সেই অধ্যাপক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক। সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নিয়োগ পেলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। আচ্ছা, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আরেকটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। সেখানে সাম্প্রতিককালে উপাচার্য কিংবা প্রভিসি পদে একজন নিয়োগ পেলেন অধ্যাপক, যিনি এই হাজী দানেশ বিশ্ববিদ্যালয়েরই ইংরেজির অধ্যাপক ছিলেন। তাকে সেখান থেকে ভিসি পদে পদায়ন করা হয়েছে। আচ্ছা, সর্বশেষ উদাহরণটি হলো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক শ্রোতা, এই বিশ্ববিদ্যালয়ে একজন প্রভিসি নিয়োগ করা হয়েছে সম্প্রতি, উপাচার্য। তাকে নেওয়া হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক। তিনি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি কিংবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ফিলোসফিতে তিনি অধ্যাপনা করতেন। তিনি হয়েছেন এই বিশেষায়িত প্রতিষ্ঠানটির উপাচার্য। প্রিয় দর্শক শ্রোতা, যেটি শুরুতেই বলছিলাম, একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল কিন্তু কোনোভাবেই একজন নন মেডিকেল সেক্টর থেকে কেউ হবেন না। কোনো ইঞ্জিনিয়ারকে, কোনো প্রকৌশলীকে যদি একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল বানানো হয় কিংবা ভাইস প্রিন্সিপাল বানানো হয়, বিষয়টি কেমন ঠেকবে? ঠিক তেমনই লাগছে বিষয়গুলো। কারণ যেই সব বিভাগগুলোর নাম আমরা শুনলাম, এগুলো বেশিরভাগই লিবারেল আর্টস কিংবা হিউম্যানিটিজ। একটি ছিল ব্যবসায় প্রশাসন। এর বাইরে বাকিগুলো সমাজ কল্যাণ, দর্শন, ইংরেজি, এই বিষয়গুলোর অধ্যাপকেরা নিয়োগ পেলেন বিশেষায়িত প্রতিষ্ঠানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমিও হিউম্যানিটিজের ছাত্র, তো তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা আমার আছে, আমাদের সবার আছে। আমি বিশ্বাস করি কোনো সাবজেক্টই ছোট নয়। কোনো সাবজেক্টকে কিংবা সেই সাবজেক্টের শিক্ষক বা কোনো লোককে খাটো করে দেখবার কোনো অবকাশ নেই। কিন্তু এখানে প্রশ্ন হলো প্রাসঙ্গিকতা। সমাজ কল্যাণে পড়াশোনা করা একজন অধ্যাপকের, ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা করা একজন অধ্যাপকের, কিংবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করা কারো, কিংবা দর্শনের কোনো ছাত্রের পক্ষে কিভাবে সম্ভব একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়কে বুঝে ওঠা? সেই বিশ্ববিদ্যালয়ে নানা রকম গবেষণা হবে, সেই বিশ্ববিদ্যালয়ের ল্যাব লাগবে নতুন নতুন। যে ল্যাবগুলো থাকবে এক্সিস্টিং, সেগুলোকে আরও স্পেশালাইজ করতে হবে, আরও ইমপ্রুভ করতে হবে। এবং অনেক সময় বিদেশি ফান্ডের বিষয় থাকে, ফরেন ফান্ডের বিষয় থাকে, বড় অঙ্কের টাকার ব্যাপার থাকে। সেটি নির্ভর করে উপাচার্য কিংবা উপাচার্য, উচ্চ পর্যায়ের প্রশাসনে যারা আছেন, সেই প্রশাসনের কর্তা ব্যক্তিদের বিদেশিদের সঙ্গে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের ল্যাব, অর্থাৎ তাদের কাউন্টার পার্টের সঙ্গে তারা কত এফিশিয়েন্টলি কিংবা এক্সপার্টলি ডিল করতে পারছেন, কথা বলতে পারছেন, তাদেরকে বোঝাতে পারছেন তাদের চাহিদার কথা, তাদের প্রয়োজনের কথা। এই বিষয়গুলোর উপর নির্ভর করে সেই ফরেন ফান্ড পাওয়ার বিষয়টি। আর তারাও নিশ্চয়ই বাংলাদেশের যাদের কাছ থেকে রিকোয়েস্ট যাবে, যেসব অথরিটির কাছ থেকে, তারা নিশ্চয়ই তাদের প্রোফাইল ঘাটেন। তারা যখন দেখবেন যে একজন ইংরেজি সাহিত্যের অধ্যাপক একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিংবা উপাচার্য, তাদের কি ধারণা হবে আমাদের দেশ সম্পর্কে, তাদের কি ধারণা হবে বর্তমান সরকার সম্পর্কে, 17 বছর যুক্তরাজ্যে বসবাস করা, দুনিয়া দেখে আসা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে, কিংবা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উচ্চশিক্ষিত, নিউ ইয়র্ক থেকে পড়াশোনা করা, মালয়েশিয়া থেকে পিএইচডি করা আবার বর্তমান শিক্ষামন্ত্রী আমাদের মহেসানুলক মিলন, তার সম্পর্কে কি ধারণা হবে বহির্বিশ্বের লোকের? কিংবা ববি হাজ্জাজ, যিনি অক্সফোর্ড এডুকেটেড শিক্ষা প্রতিমন্ত্রী, তার সম্পর্কে কী ধারণা হবে? কিংবা মাহাদি আমিন, যিনি অক্সফোর্ড এবং ক্যামব্রিজ এডুকেটেড, তার প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা, তার সম্পর্কে কী ধারণা হবে? আচ্ছা, ধারণার কথা যদি বাদও দিই, এই বিশ্ববিদ্যালয়গুলো কতটা এফিশিয়েন্টলি তারা চালাতে পারবেন এই উপাচার্যরা বা উপাচার্যরা, যাদের কোনো টেকনিক্যাল নলেজ নেই, যাদের কোনো সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড নেই? কীভাবে সম্ভব এটি?
তো এমন অসম্ভবকেই সম্ভব করেছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যার কাছে যিনি ঘোষণা দিয়ে দায়িত্বে এসেছিলেন বাংলাদেশ ফার্স্ট, সব কিছুর আগে বাংলাদেশ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যতই দিন যাচ্ছে ততই মুগ্ধ হয়ে দেখছি তার সেই ঘোষণার সঙ্গে, তার সেই স্লোগানের সঙ্গে, সবার আগে বাংলাদেশ স্লোগানের সঙ্গে তার কর্মকাণ্ডের ততই অমিল খুঁজে পাচ্ছি। খুবই দুঃখের সঙ্গে আমাকে স্টেটমেন্ট দিতে হচ্ছে। আমি জানি এটা একটি বোল্ড স্টেটমেন্ট, কিন্তু আমি দিতে পারছি, কারণ আমি তাই দেখছি। থাম্বনেইলে আমি যে তিনজনের ছবি ব্যবহার করেছি, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, শিক্ষামন্ত্রী নওমা হোসেনুল হক মিলন এবং শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন, আমি তিনজনের কাছে বিনীত জিজ্ঞাসা রাখছি, বিনীত প্রশ্ন রাখছি, এইটি রাষ্ট্রের কোন স্বার্থে আপনারা করেছেন? পাবলিক স্টেটমেন্ট দিয়ে জানাবেন। শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি আশা করছি। যদি যোগ্যতা থাকে আপনাদের, যদি হ্যাডাম থাকে, বড় বড় কথা বলেন, পলিটিক্যাল স্টেটমেন্ট দেন, সেগুলো সহজ। হাসিনাও দিত, আওয়ামী বাকশালীরাও দিত, মুজিববাদীরাও বড় বড় স্টেটমেন্ট দিয়েছে, সেগুলো আমাদের হজম হয়নি। যাই হোক, যদি সৎ সাহস থাকে, হ্যাডম থাকে, সেলফ কনফিডেন্স থাকে, সরকারিভাবে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে জানাবেন এখানে রাষ্ট্রের কোন স্বার্থ নিহিত, কোথায়, এবং এই বিশেষায়িত শিক্ষাকে কিভাবে উন্নত করবে এই সিদ্ধান্তগুলো, এবং এই ভিসি এবং প্রো ভিসি সাহেবরা কিভাবে কতটা দক্ষতার সঙ্গে এই প্রতিষ্ঠানগুলো চালাতে পারবেন, দয়া করে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে জানাবেন। কিন্তু সাধারণ প্যারামিটার সেই কথা বলে না। আপনাদের যোগ্যতায় কুলোবে না আমার এই প্রশ্নের উত্তর দেবার, সেইটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আই বেট আপনাদের মধ্যে কেউ সেই যোগ্যতা রাখেন না যে আমার এই প্রশ্নের উত্তর দেবেন, কারণ উত্তর আপনাদের কাছে নেই, থাকতেই পারে না। দেশের স্বার্থ এখানে উপেক্ষিত হয়েছে শতভাগ। শুধু এখানে দল দেখেছেন আপনারা, কে সাদা দল করে, কে ছাত্র দল, ছাত্র জীবন থেকে ছাত্র দল করেছে, বিএনপির প্রতি কতটা লয়ালটি দেখেছেন, এবং ছাত্র দল ব্যাকগ্রাউন্ড দেখেছেন। না হলে কোনো কারণ থাকতে পারে না। দেশে বিজ্ঞানে উচ্চশিক্ষিত লোকের অভাব হয়েছে, সেটি বিশ্বাস করতে আমরা পারছি না, দুঃখিত। সো আমাদের এইসব বোঝাবার চেষ্টা করবেন না। আর জনগণের ট্যাক্সের টাকায় জনগণের এই বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে, গণশিক্ষা নিয়ে, উচ্চশিক্ষা নিয়ে, বিজ্ঞান শিক্ষা নিয়ে, প্রযুক্তিগত উৎকর্ষ নিয়ে খেলবেন না। এটি খুব ভালো খেলা না। দেশের মানুষ এরকম খেলা পছন্দ করে না, সেটি কিন্তু আমরা জুলাই অভ্যুত্থানে দেখিয়ে দিয়েছি। সো দয়া করে দেশের মানুষকে উস্কে দেবেন না। দেশের মানুষ আর কেউ বোধাই নেই। বোধাই শব্দটি নিশ্চয়ই আপনারা বোঝেন। কেউ বোধাই নেই, একজনও বোধাই নেই বাংলাদেশে। সব মানুষ এখন আগের চাইতে অনেক বেশি স্মার্ট। আমরা মসনদে লাথি মারা শিখে গেছি, কিন্তু এটি একটি ভয়ঙ্কর দিক। জুলাই এটি শিখে গেছে, যে কেউ এখন আঙুল উঁচিয়ে কথা বলতে পারে যে কারো দিকে, রিগার্ডলেস অফ দ্য পার্সন, রিগার্ডলেস অফ দ্য পার্সোনা, রিগার্ডলেস অফ দ্য স্টেটাস অফ দ্য পার্সন। সো দয়া করে এই বিষয়গুলো মাথায় রাখবেন। তাহলে আপনাদের সরকারের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, দেশের শিক্ষা ব্যবস্থার জন্য ভালো হবে। নির্দ্বিধায় কথা বলতে পারি। আর এপিসোড শেষ করবার আগে ছোট্ট একটি উদাহরণ দেব। শেখ হাসিনা আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান, যেটিকে সংক্ষেপে স্পাটসো বলা হয়, সেখানে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল শেখ হাসিনা আমলে, হাসিনার নিজের পছন্দের একজনকে। আর সেই স্পাটসোর কিংবা মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান ছিলেন এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করা এক ভদ্রলোক। কৃষি নিয়ে পড়াশোনা করা একজন আমলাকে সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান বানানো হয়েছিল। একটু আগে বলছিলাম যে শেখ হাসিনার চক্ষু লজ্জা আছে, যা আপনাদের নেই। আপনারা টিনের চশমা চোখে দিয়েছেন এখন 5 মাস 6 মাসের মধ্যে। তো শেখ হাসিনাও লজ্জা পেয়েছিলেন, কারণ ওই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল সব মহলে। তখন হাসিনার মতো একজন, কি বলবো, বেহায়া, হাসিনার মতো একজন নিকৃষ্ট স্বৈরাচারী সেই নিয়োগটি বাতিল করেছিলেন। সেই এগ্রিকালচার বিশেষজ্ঞকে সেই স্পাটসোর চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। সো আপনারা যা করছেন সেটি সীমা লঙ্ঘন করছেন। এত তাড়াতাড়ি সীমা লঙ্ঘন করবেন এটি কিন্তু আমরা বুঝতে পারিনি। দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্যে। আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য আরেকটি এপিসোডে, অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।